দেখতে যাওয়ার কথা রয়েছে তাদের। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি শিক্ষার্থীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। করণীয় নির্ধারণে বৈঠক করছে হাসপাতালের চিকিৎসকদের সাথে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, উন্নত চিকিৎসায় রোগীদের বিদেশে পাঠানোর বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধ আহতদের চিকিৎসায় মঙ্গলবার রাতে ঢাকা আসে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ দল। বুধবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনে যান তারা। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে দীর্ঘ সময় বৈঠক করেন বাংলাদেশি চিকিৎসকদের সাথে। পরে এক ব্রিফিংয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, চং সি জ্যাকের নেতৃত্বে দগ্ধদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলটি। সিঙ্গাপুর থেকে যিনি এসছেন ওনারা মানে আমরা যে বার্নের প্রোটোকল জানেন যে সারা পৃথিবীতে প্রায় একই রকম। তো উনি আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, ওনার কিছু ডিসিশনও আমাদের সঙ্গে শেয়ার করেছেন। একসঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না, আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসাগুলো চালাবো। এক প্রশ্নে তিনি জানান, ভর্তি রোগীদের শারীরিক অবস্থা বিবেচনায় নেওয়া হবে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত। এটা আমরা প্রতি 12 ঘন্টা পর পর অ্যাসেস করব। অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে নিচে আগামী 48 ঘন্টা আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে না। এদিকে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইলস্টোনের শিক্ষার্থী নাফি। আরেক শিক্ষার্থী মাহতাবের মৃত্যুর খবর চাউর হলেও সে বেঁচে আছে বলে জানান তার মামা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে মাহতাব মারা গিয়েছে। আসলে মাহতাব এখনো বেঁচে আছে, মাহতাব মারা যায়নি। মাইলস্টোন ট্র্যাজেডিতে ভুক্তভোগী পরিবারগুলোর পাশে দাঁড়াতে এদিন হাসপাতাল এলাকায় ভিড় করতে দেখা যায় অনেককে। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। যে আঙিনায় দিবস মেনে বসত গল্প আড্ডা, আজ সেই আঙিনায় শোকের বিলাপ। সন্তান হারিয়ে দিশেহারা পরিবার, নির্বাক ছোট ভাই। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর হাসপাতালে খুঁজে যখন খোঁজ মেলে 8ম শ্রেণীর তানভীরের, ততক্ষণ বাড়ি ফেরার আনন্দ ধূসর করে পৃথিবীকে বিদায় জানিয়েছে সে। সন্তানের নিথর দেহের সাথে নিথর হয়ে গেছে পরিবারের সবকিছু। প্রতিদিন যে সন্তানকে নিয়ে স্কুলে যেতেন, আজ সেই সন্তানকেই নিয়ে যাচ্ছেন কবরস্থানে। একজন বাবার কাছে এর চেয়ে বড় যন্ত্রণা আর কি বা হতে পারে। ভরে থাকা বুকটা যেন হঠাৎই শূন্য। এখনই কি যাবার সময় ছিল? আর এভাবে বিধ্বস্ত বিমান যেন ভেঙে দিয়ে গেছে পুরো পরিবারকে, পুড়িয়ে দিয়ে গেছে সব। তানভীর আমার আদরের ভাই ছিল রে ভাই, রে ভাই। কি বললাম নাতি নাতি করছে কিরকম প্রিয়, এরকম ছিল না ভাষায় বোঝাতে পারবো না। আমার কলিজার টুকরা ছিল। সেদিন সকালে প্রথমবারের মতো মাকে ডেকে তুলেছিল, অথচ 21 জুলাই দুপুরের পর পাল্টে গেল সব। এখন মায়ের হাজার ডাকেও সাড়া দেবে না তানভীর। আমাকে স্কুল থেকে কল করছে আমার ছোট ছেলের মিসে। তখনই আমি খবর শুনে ফেলছি ওনাদের আগে। তখনই বলছে আপনার আত্মীয় স্বজন ঢাকা মেডিকেলে পাঠান, আপনাকে কি দিয়ে সান্ত্বনা দিব আমরা। তখনই আমার বোঝা শেষ। এইটুকু যখন বলছে মিসে আমাকে, তখনই আমি বুঝতে পারছি আমার ছেলে আর নাই। যাকে ঘিরেই ছিল সবটুকু জীবন, আশা জাগিয়েও দপ করে নিভে গেল। জীবন এখন বেঁচে থেকেও বেঁচে না থাকার মতোই। সন্তানের নিথর দেহটার মতো তারাও যে নিথর। ক্যাপ্টেন হিসেবে গেটে দায়িত্ব পালন করে সবাইকে সারিবদ্ধভাবে বের করে দেয়, ঠিক যেখান থেকে বের করে দেয় ওইখানটাতে প্লেন ক্রাশ করেছে।
এই উঠোনেই বসতো উৎসব ঘিরে আনন্দ, সেই উঠোনেই আজ শোকের বিলাপ, যাদের সবার শূন্য বুক জুড়ে শুধুই প্রার্থনা, বুকটা যেন এভাবে শূন্য না হয় আর কারো। জোমাতুল বিদা, চ্যানেল 24। দুর্যোগ কিংবা দুর্ঘটনা, উন্নত বিশ্বের প্রায় প্রতিটি দেশেই আছে সংকট মোকাবিলায় নির্দিষ্ট আইন কানুন। উদ্ধার থেকে চিকিৎসা, প্রতিটি ধাপে সবকিছুই হয় ছকে বাঁধা নিয়মে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশেও সময় এসেছে যে কোনো বড় মানবিক বিপর্যয়ে উদ্ধার প্রোটোকল প্রয়োগের। মিলা খন্দকারের রিপোর্ট। 2009 সালে নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরুর পরপরই পাখির ঝাঁকের সাথে সংঘর্ষ হয়ে দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় ইউএস এয়ারওয়েজের ফ্লাইট অন 549-এর। হাডসন নদীতে অবতরণের পরও উদ্ধারকারীদের দ্রুত ও সুশৃঙ্খল তৎপরতায় বেঁচে যায় 155 আরোহীর সবাই। এটি যুক্তরাষ্ট্র তো বটেই, সারা বিশ্বের উদ্ধার তৎপরতায় একটি দক্ষতার অনন্য নজির। শুধু বিমান দুর্ঘটনায় নয়, অগ্নিকাণ্ড, বাস, ট্রেন, এমনকি সন্ত্রাসী হামলার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রে রয়েছে 3 স্তর ভিত্তিক রেসপন্স সিস্টেম। হট, ওয়ার্ম ও কোল্ড, এই 3 জোনে ভাগ করে চলে উদ্ধার অভিযান। হট জোনে অর্থাৎ দুর্ঘটনার কেন্দ্রস্থল, যেখানে সর্বাধিক ঝুঁকি রয়েছে, সেখানে শুধু তারাই যেতে পারেন যাদের উদ্ধার অভিযানে বিশেষভাবে প্রশিক্ষণ আছে। এরপর ওয়ার্ম জোন, এই এলাকাটিও ঝুঁকিপূর্ণ কিন্তু সহনীয় পর্যায়ে। দুর্ঘটনার মূল উদ্ধার অভিযানে যারা কাজ করছে তাদের সহায়তা আসে ওয়ার্ম জোন থেকে। আর দুর্ঘটনার কেন্দ্রস্থল থেকে সবচেয়ে দূরের স্থানটি হচ্ছে কোল্ড জোন, যা নিরাপদ স্থান হিসেবে বিবেচিত হয়। কমান্ড টিম, মেডিকেল টিম, লজিস্টিক ব্যবস্থাপনা এখান থেকে কাজ করে। গণমাধ্যম কর্মীরা এই স্থানটি থেকে খবর সংগ্রহ করেন, তবে এখানে সাধারণ মানুষ খুব একটা ভিড়তে দেয়া হয় না। ইউরোপের দেশগুলোতেও অনেকটা এভাবেই জোন ভিত্তিক উদ্ধার তৎপরতা চালানো হয়। এতে প্রাণহানি, ক্ষয়ক্ষতি কিছুটা হলেও এড়ানো সম্ভব হয়। যখন হসপিটালে নেওয়া হয়, এটা সবার কিন্তু ফোকাস থাকে কিভাবে তাদেরকে এই যে যারা আহত হয়েছে তাদের কিভাবে চিকিৎসা সেবা দেওয়া যায় সেটা নিশ্চিত করা। এখানে রাজনৈতিক নেতা বলেন আর যে কোনো সাধারণ মানুষই বলেন, অন্য কারো এখানে আসলে এন্ট্রি হওয়ার তো কোনো সুযোগই নেই। ভারতও মানবিক বিপর্যয় মোকাবেলায় দক্ষতা অর্জন করেছে। দুর্ঘটনায় ভিকটিমদের দ্রুত হাসপাতালে নিতে তৈরি করা হয় গ্রিন করিডোর। মরদেহ হস্তান্তরের জন্য রয়েছে র্যাপিড ডিএনএ টেস্ট ও ম্যাচিংয়ের ব্যবস্থা। এছাড়া ব্লাড ব্যাংক সহ রয়েছে অ্যাপ ভিত্তিক অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থাও। সম্প্রতি আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায়ও ক্রাইসিস ম্যানেজমেন্ট হয়েছে দক্ষতার সাথে। তবে সে তুলনায় বাংলাদেশে উদ্ধার ব্যবস্থাপনা একেবারেই শৈশবে রয়ে গেছে। যে কোনো দুর্ঘটনায় অতি উৎসুকদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে খাবি খেতে হয় সংশ্লিষ্ট বাহিনীদের। গুরুতর আহতদের চিকিৎসাতেও ঘটানো হয় ব্যাঘাত, যার সবশেষ উদাহরণ দেখা গেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে। মিলা খন্দকার, চ্যানেল 24। গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। রাত 2:45টার দিকে তিনি বাসায় ফিরেছেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই এভারকেয়ারে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। এর আগে রাত 1:15টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে রওনা হন তিনি। চলতি বছরের জানুয়ারিতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। সেখানে 17 দিন চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করেন। 6 মে দেশে ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেঙে। 2024-এর জুলাই অভ্যুত্থান পাল্টে দিয়েছিল সব হিসাব নিকাশ, রাজনৈতিক প্রেক্ষাপট। অবসান হয় শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের শাসন আমলের। জুলাই বিপ্লবের একজন অকুতোভয় যোদ্ধাদের একজন ঢাকার ধামরাইয়ের মেহেদি ভূঁইয়া, যিনি বুক ভরা সাহস নিয়ে এগিয়ে গেছেন হামলাকারীদের দিকে। স্বাধীন ইসলামের ক্যামেরায় রনক মাহমুদ সৌরভের রিপোর্ট। 4 আগস্ট 2024, স্বৈরাচার পতন আন্দোলনের ঢাকার সাভারের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড। মুখোমুখি অবস্থান স্থানীয় জনতা ও পুলিশের।
4টি গাড়িতে থাকা সশস্ত্র পুলিশকে মোকাবিলা করতে ভিড়ের পেছন থেকে একাই এগিয়ে যান সাদা টি শার্ট পরা এক তরুণ। তার সেই সাহসিকতায় এগিয়ে যায় অন্যরাও। মুহূর্তে পিছু হটতে বাধ্য হয় পুলিশ বাহিনী। অস্ত্রের মুখে এগিয়ে সাহস সঞ্চার করা সেই তরুণের নাম মেহেদি ভুইয়া, যিনি স্থানীয় ছাত্রদল কর্মী। 1 বছর পর একই জায়গায় দাঁড়িয়ে যেন ফিরে গেলেন সেই দিনের সেই স্মরণীয় মুহূর্তে। ছাত্র আন্দোলনে আমরা এই 4 আগস্ট এখানে আমরা অবস্থান নিই। পিছনের থেকে দেখি যে পুলিশের যে মারমুখী ভূমিকার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, তখন পিছনের থেকে পুলিশকে দাবা দিয়ে আমরা এই কালামপুর স্ট্যান্ডটাকে আমরা মুক্ত করি। তখন জীবনের মায়ের কোনো চিন্তা ছিল না, কারণ হচ্ছে আমাদের সাভার আশুলিয়ায় আমরা দেখতে পেরেছি যে সাধারণ মানুষের উপরে কিভাবে নির্মমভাবে গুলি চালানো হয়েছে। ছেলের সাহসিকতায় গর্বিত মেহেদির মা বলছিলেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় কত নির্যাতন সইতে হয়েছে তাদের পরিবারকে। আমার স্বামীর এই আওয়ামী লীগের সময় কেস দিছে, এই কেসে মনে করেন কি আমি অনেক টাকা পয়সা নষ্ট করছি। লাস্টে আমার জব করতে যেতে হয়েছে আমার সন্তানের মানুষ করার জন্য। আমার স্বামী কাজ করতে পারে নাই, বাইরে বের করতে হইতে পারে নাই। 16 বছর আমার স্বামী কেস চালাইছে, আমার গয়না গাটি আমার যে জায়গা টাকা পয়সা ছিল সব নষ্ট করছে। জুলাই যোদ্ধা মেহেদির মতো তরুণের যাওয়া আগামীর বাংলাদেশ হোক ততটাই শক্তিশালী আর নিরাপদ, যেখানে আর কোনো শাসক বন্দুক তুলবে না সাধারণ মানুষের দিকে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, সাভার, ঢাকা। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া অনেকেই সাক্ষ্য দেবেন ট্রাইব্যুনালে, যা শুরু হবে আগামী মাসেই। প্রসিকিউশন বলছে, কেমন করে দানব হয়ে উঠলেন শেখ হাসিনা সেই প্রেক্ষাপট উঠে আসবে সাক্ষ্য প্রমাণে। এদিকে গ্রেপ্তার অধিকাংশ আওয়ামী লীগ নেতারই মোবাইল ফোন উদ্ধার করা যায়নি। জুলাই আগস্ট জুড়ে যে হত্যাযজ্ঞ, তার বিচারের কাজ চলছে বেশ জোরে সোরেই। এর মধ্যে ট্রাইব্যুনাল 1-এ আগামী মাসে শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ, যেখানে সবার আগে থাকছে শেখ হাসিনার মামলা। এরপর শুরু হবে চানখারপুলে আনাসসহ 6 জনের হত্যার সাক্ষ্য গ্রহণ। খোঁজ নিয়ে জানা যায় শেখ হাসিনা কিভাবে হত্যা, গুম, নির্যাতনের মাস্টার মাইন্ড হয়ে ওঠেন, তার সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। শুধু তাই নয়, নাহিদ, হাসনাত, সার্জিসদেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনালে। আর চানখারপুলের মামলায় সাক্ষ্য দেওয়ার কথা উপদেষ্টা আসিফের। এইটা প্রমাণের জন্য আমরা কিছু সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছি ডিউরিং ইনভেস্টিগেশন। তারা হলো প্রেক্ষাপটটা বর্ণনা করবে যে এইটা কি জাস্ট 16ই জুলাইয়ের একটা ঘটনা ছিল, নাকি এটা 2009 অথবা 1 জুলাইয়ের একটা আন্দোলনের একটা গতি পথ চলতে চলতে গিয়ে 16 জুলাই একটা ইনসিডেন্ট হলো, আবার 16 জুলাই হয়ে কি থেমে গেল, নাকি 16 জুলাই হওয়ার পরে এটা স্প্রেড করে গেল সারা দেশে, ঘটতে 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 একটা বিপ্লব হলো বা গণঅভ্যুত্থান হলো। এই প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার অধিকাংশ আওয়ামী লীগ নেতার মোবাইল ফোনই জব্দ করা যায়নি। তবে ফরেনসিক পরীক্ষা করা গেছে জুনায়েদ আহমেদ পলকের 3টি ফোনের। যারা গ্রেফতার হয়েছেন তাদের বেশিরভাগেরই ফোন পাওয়া যায়নি। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির তথ্য মতে বেশিরভাগ অ্যারেস্টেড অ্যাকিউজডেরই ব্যবহৃত ফোন পাওয়া যায়নি। তবে যাদের পাওয়া গেছে তাদের প্রত্যেকের ফোনকেই ফরেনসিক করা হয়েছে। প্রসিকিউশনের প্রত্যাশা নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বেশ কটি মামলার রায় হবে। তারপরে মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সকাল 8টার খবর একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।
হাসপাতালে আসা রোগীদেরও 60% ভুগছেন জ্বরে। আবার আক্রান্তদের 80 থেকে 90%-ই ধরা পড়ছে চিকুনগুনিয়া। তবে সরকারি হাসপাতালে টেস্ট না হওয়ায় সঠিক পরিসংখ্যান নেই স্বাস্থ্য বিভাগের কাছে। ইমদাদুল হকের রিপোর্ট। চট্টগ্রাম মেডিকেলে পাশাপাশি শয্যায় চিকিৎসাধীন বাবা আকবর ও ছেলে মারুফ। বাবা ডেঙ্গু আক্রান্ত আর ছেলে ডেঙ্গু চিকুনগুনিয়া দুটিতেই। শুধু তারাই নন, 6 সদস্যের পরিবারটির সবাই আক্রান্ত জ্বর সহ নানা ভাইরাসজনিত রোগে। আমার 3 ছেলে 1 মেয়ে আর আমার ওয়াইফ আমি, আমার সবারই জর হয়েছে। প্রথমে গায়ে যাচ্ছিল, তারপর মুখ থেকে ব্লাড গেছে, তারপর দাঁত থেকে ব্লাড গেছে, গায়ে ব্যথা ছিল। মহানগর ও জেলার ঘরে ঘরে এখন ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগের প্রাদুর্ভাব। চট্টগ্রাম মেডিকেলের তথ্য বলছে, বর্তমানে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়াদের 60%ই জ্বরজনিত। ডেঙ্গুর সাথে হলো কি, এই চিকুনগুনিয়া এবং জিকা আসাতে এই যে আপনার রেশিও জ্বরের যে টেন্ডেন্সিটা ইজ মোর দ্যান দ্য প্রিভিয়াস ইয়ার। চট্টগ্রামে এখন পর্যন্ত সরকারিভাবে চিকুনগুনিয়া নির্ণয়ের কোনো ব্যবস্থা নেই। তবে বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রের তথ্য বলছে, জ্বর আক্রান্তদের প্রায় 90%ই চিকুনগুনিয়া। জুলাই 22 তারিখ পর্যন্ত আমরা টোটাল চিকুনগুনিয়া আরটিপিসিআর টেস্ট করেছি 356টি এবং এর মধ্যে পজিটিভ পেয়েছি 316টি। আগের বছরগুলোর সিজনে এরকম চিকুনগুনিয়া আমরা পেতাম না, বাট এই বছরে খুব উদ্বেগজনক হারে বেড়েছে আর কি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, 2017 সালের পর এবারই সবচেয়ে বেশি মানুষ জ্বরসহ ভাইরাসজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন, যাদের বেশিরভাগই চিকুনগুনিয়ায় আক্রান্ত। এবার তুলনামূলক কম আক্রান্ত ডেঙ্গুতে। মশাবাহিত আরেক ব্যাধি জিকা ভাইরাসের রোগীও পাওয়া গেছে কয়েকজন, যদিও এটাকে খুব একটা আশঙ্কাজনক মনে করছেন না চিকিৎসকরা। মশা কন্ট্রোল হয়নি বা মশার কামড় আমরা প্রিভেনশন করতে পারিনি দেখে এটা বেশি হচ্ছে। আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যখন একটু বেশি আকারে ছড়ায়, এটা কিন্তু মাঝে মাঝে খুব হাই ইয়েতে চলে যায়, হাই রেটে চলে যায়। এখন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটাও আমার কাছে মনে হচ্ছে এই ডেঙ্গু চিকুনগুনিয়ার সাথেই একসাথে ভালোভাবে মুভ করতেছে। বেশিরভাগ রোগীরই যে ধরনটা আমরা এখন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্রচণ্ড শরীর ব্যথা, গিরায় ব্যথা এবং কারো কারো গিরা ফুলে যাচ্ছে, এমন যে রোগীরা সাহায্য ছাড়া উঠবসও করতে পারতেছে না। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া একসাথেও থাকতে পারে। ইনফ্লুয়েঞ্জা ছাড়া বর্তমানে জ্বরে আক্রান্তদের বেশিরভাগই মশাবাহিত রোগের কারণে। অভিযোগ, থেমে থেমে বৃষ্টিপাত ছাড়াও মশক নিধন যথাযথভাবে না হওয়ায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। এক্সট্রা জনবল এখানে ইনক্লুড করব, ওষুধের পরিমাণটা বাড়াবো, স্প্রের পরিমাণটা বাড়াবো, ফগিংয়ের পরিমাণটা বাড়াবো। ইনশাল্লাহ ভেরি সুন এটা হয়তো আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। এবার ডেঙ্গুর চেয়ে চিকুনগুনিয়া আক্রান্ত অনেক বেশি হলেও সরকারি হাসপাতালে টেস্ট না হওয়ায় তার সঠিক কোনো পরিসংখ্যানও নেই স্বাস্থ্য বিভাগের কাছে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় আছেন 20,000-এর বেশি বাংলাদেশি অভিবাসী, যারা দেশটিতে কাজ করছেন অনিরাপদ পরিবেশের নামমাত্র মজুরিতে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি তারা। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। জীবিকার খোঁজে ইউরোপে পাড়ি জমাতে অনেকেই লিবিয়াকে ব্যবহার করেন ট্রানজিট পয়েন্ট হিসেবে। তবে বৈধ কাগজ না থাকায় বেশিরভাগ সময়ই অধরা থেকে যায় ইউরোপ, রয়ে যেতে হয় লিবিয়াতেই। বর্তমানে লিবিয়ায় এমন বাংলাদেশি অভিবাসীর সংখ্যা 20,411, যারা দিন কাটাচ্ছেন নিরাপত্তাহীনতা, দারিদ্র্য আর অনিশ্চয়তায়। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সংস্থাটির ডিসপ্লেসমেন্ট ট্র্যাকিং ম্যাট্রিক্সের 57তম প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় 8.5 লাখ অভিবাসীর মধ্যে বাংলাদেশের অবস্থান 7ম, যা দেশটির অভিবাসী জনসংখ্যার প্রায় 2%। বিশেষ করে ত্রিপোলি আর বেনগাজির মতো বড় শহরগুলোতে বাংলাদেশিদের বাস। IOM বলছে, এই তালিকায় পুরুষদের সংখ্যাই বেশি। তারা মূলত নির্মাণ, পরিচ্ছন্নতা আর কারখানার নিম্নতম খাতে কাজ করছেন। এসব কাজের পরিবেশ খুব একটা নিরাপদ নয়, আর মজুরিও অপ্রতুল বলে জানায় সংস্থাটি। নারী অভিবাসীদের অবস্থা আরও করুণ। লিবিয়ায় নারীদের 56%ই এখনও কাজের সন্ধানে, আর পুরুষদের মধ্যে এই হার 20%। সংস্থাটির মতে অনেক নারী শিকার হচ্ছেন নির্যাতনের। শুধু কাজ নয়,
চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রেও কঠিন বাস্তবতার মুখোমুখি এই বাংলাদেশিরা। IOM বলছে লিবিয়ায় 75% অভিবাসী কোনো ধরনের স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। অধিকাংশ ক্ষেত্রেই নেই শিক্ষার পর্যাপ্ত সুযোগ সুবিধা। সংস্থাটি আরও বলছে আর্থিক অনিশ্চয়তা আর দেশে বেকারত্বের কারণেই অনেকেই পাড়ি জমান লিবিয়ার মতো অনিশ্চিত গন্তব্যে। কেউ কেউ আবার মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ঘুরে পৌঁছান দেশটিতে। লিবিয়ায় পৌঁছাতে অনেকেই খরচ করেছেন গড়ে $4,414 মার্কিন, যা বিশ্বের যে কোনো দেশের অভিবাসীদের খরচের তুলনায় সবচেয়ে বেশি। লিবিয়ায় বাংলাদেশ ছাড়াও মিশর, নাইজার ও চাঁদ থেকে এসেছেন অনেকেই। সিরিয়া, পাকিস্তান ও ফিলিস্তিন থেকেও উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী রয়েছেন দেশটিতে। তবে এ তালিকায় শীর্ষে আছে সুদানের নাগরিকরা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। খেলার খবর, বাংলাদেশ পাকিস্তান সিরিজ হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে আজ নামছে বাংলাদেশ। শর্টার ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার এমন সুযোগ পাচ্ছে টাইগার্স। পুরো সিরিজ জুড়ে অনুশীলনের ধকল নেয়নি বাংলাদেশ ও পাকিস্তান। একদিন পরপর ম্যাচ, তাই বিশ্রাম বেছে নিয়েছে দুদল। টিম হোটেলে জিম সেশনে ব্যস্ত ছিল ক্রিকেটাররা। জাকের, রিশাদ, শরীফুলদের সময় কেটেছে সুইমিং পুলে। নাইম শেখ, শামীম পাটোয়ারিরা সময় দিয়েছেন পরিবারের সদস্যদের। 5 দিনে 3 ম্যাচ, এমন ঠাসা সূচির কারণে ঘুরে বেড়ানোর সুযোগ হয়নি পাকিস্তান দলের ক্রিকেটারদের। তারপরও ঢাকা থেকে করেছে শপিং। পাকিস্তানের জন্য শেষ টি-20 মান বাঁচানোর, হারলে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ। শর্টার ফরম্যাটে তা হবে প্রথমবার। যদিও টাইগারদের কাছে ওদের এমন তিক্ততা নতুন নয়। 2015 সালে ওয়ানডে সিরিজের ফলাফল 3-0। সেবারও প্রতিটা ম্যাচ হয়েছিল মিরপুরে। আর এবারও হোম অফ ক্রিকেট বলে উজ্জীবিত টিম বাংলাদেশ। শেরি বাংলার উইকেট বুঝতে ঘাম ঝরেছে সালমান হারিসদের। দ্বিতীয় টি-20তে টস জিতেও পাকিস্তানের শেষ রক্ষা হয়নি। মিরপুরের উইকেট নিয়ে বেফাস মন্তব্য করেছিলেন মাইক হেসন। তবে সিরিজ হারের পর সাবেক ক্রিকেটারদের কাঠগড়ায় পাক হেড কোচ। মাইক হেসনকে থার্ড ক্লাস কোচের তকমা দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার তানবির আহমেদ। এমনকি একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন। অপ্রিয় বাস্তবতায় ঢাকায় মাইক হেসনকে তলব করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি। প্রতিপক্ষের এমন অস্বস্তি টাইগারদের জন্য উপভোগের। শ্রীলঙ্কা সিরিজ থেকেই একাদশ নিয়ে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। ওপেনিং পজিশনে আবারও ফিরতে পারেন তানজিদ তামিম। সেক্ষেত্রে নাইম শেখ বাদ পড়বেন। দেখার বিষয় একাদশে ফিরবেন কিনা তাসকিন আহমেদ। টি-20তে এর আগে 6 বার প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো পাকিস্তানকেও সে লজ্জা দিতে চায় লিটন দাসের দল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই ছিল সকাল 8টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।